ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। উনি বললেন, আপনাদের দাবিগুলোর যৌক্তিকতা আমরা বুঝি, কিন্তু আমরা তো এখনো ভালো করে বসিনি, আমাদের বসতে দেন। এখনো যদি ঘেরাও করে রাখেন, কাজ করতে না দেন, তাহলে দাবিগুলো মানবই বা কিভাবে? যত বেশি সম্ভব ডিসকোর্স লাগবে, কথাবার্তা বলতে হবে, নিজেদের পরস্পরকে বোঝার চেষ্টা করব এবং তার মধ্যে দিয়ে সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা এই লড়াইটা করবার চেষ্টা করব। আমি মনে করি এই পথে আমরা জয়যুক্ত হতে পারবো। আমি একটা দুটো ঘটনা আপনাদের বলবো। দেশের পরিস্থিতি কত খারাপ, কত মানুষ মারা গেছে। সরকার সব শেষে বলছেন 800 জনের কথা জানা গেছে, 20,000-এর মতো আহত। আমার বাড়ি বগুড়া, আমি বগুড়া গেছি, 11 জন মানুষ মারা গেছেন সেখানে। তাদের কবরগুলোতে গিয়ে শ্রদ্ধা জানাতে চেষ্টা করেছি, পতাকা টাঙিয়েছি, ফুলের মালা দিয়েছি, ফুলের তোড়া দিয়েছি। একটা কবরে এই বদল মানুষের জন্ম থেকে, মানে দোলনা থেকে কবর পর্যন্ত একটা সুন্দর জীবন প্রতিটি নাগরিকের জন্য যাতে গড়ে তোলা যায়, তার লড়াই করছি। এবং এই কারণেই আমি বিশেষত প্রথমত শিক্ষার্থীদের ধন্যবাদ দিই। আজকে এখানে যারা দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ দিই। রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করছিলাম, অনেক ত্যাগ তিতিক্ষাও ছিল, জেল খেটেছেন, আয়না ঘরে গেছেন, নিহত হয়েছেন, মারা গেছে অনেক, কিন্তু তারপরেও শেষ লড়াইটা তারা করতে পারেনি। শেষ লড়াইয়ের জন্য যৌবন দরকার, শেষ লড়াইয়ের জন্য তারুণ্য দরকার, শেষ লড়াইয়ের জন্য স্পর্ধা দরকার। আমাদের মতো যাদের বয়স 70 পার হয়ে গেছে, তারা রাস্তায় 100 গজ চলবার পরে ভালো করে দৌড়াতেই পারবো না। পুলিশ যদি তাড়া দেয়, তাহলে আমাদের নেতা কর্মী সবাই মিলে নেতাকে বাঁচাবে কেমনে সেই চেষ্টা করে। কিন্তু এইবার ওই যে সুকান্তের কবিতা একটা ছিল না, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সারখার, তবু মাথানো আবার নয়। গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না, এরকম একটা কথা দেশের মধ্যে প্রচলিত আছে। শেখ হাসিনা বিদায় নেবার মুহূর্তেও তার জেদ ছাড়েননি। উনি সামরিক বাহিনী প্রধানকে, বিমান বাহিনী প্রধানকে বলছিলেন, চালিয়ে যাও গুলি, 20,000 লোক মেরে ফেলো, আমি ক্ষমতায় থাকতে চাই। ওরা বলেছেন এই কথাটাই গুরুত্বপূর্ণ, বলে মেরে করবো কি, একটা মারলে আর একটা দাঁড়ায়, কতগুলো মারবো, এই মেরে কিছু হবে না। এই যে সাহস তারা দেখিয়েছেন, আমি প্রথমেই মনে করি তাদের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা যে কোনো ভাবেই হোক না কেন একটা অভাব থেকে, অভিযোগ থেকে উঠে এসছে, এবং সেই প্রত্যাশার প্রতি আমাদের মূল্য দেওয়া উচিত। শুধু আমি সবাইকে অনুরোধ করি, আমাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না। একটা অংশ, এক পেশার মানুষ দাবি তুললো, আর এক পেশার মানুষ আবার তার প্রেক্ষিতে আর একটা দাবি তুললো, যাতে তাদের দুই পক্ষের মধ্যে একটা ক্ল্যাশ হয়, তাদের মধ্যে মত পার্থক্য হয়। এই রকম দাবির মধ্যে না, দরকার লাগলে যত বেশি পারেন আলোচনা করেন। এখন দেশে কি দরকার? স্বৈরাচার যেটা কুৎসিত, জঘন্য, নৃশংস ছিল, যার বিরুদ্ধে লড়াই, এমনকি 4 আগস্টেও মানুষ মনে করেছে এই সরকার কি ফেলতে পারবেন, সেই সরকার চলে গেছে, যেতে বাধ্য হয়েছে। তার মানে লড়াইয়ের প্রথম পর্যায়ে আমরা পার হয়েছি, তাদের পতন হয়েছে। কিন্তু এখন যে আমরা বলি দেশ বদল করব, সমাজ বদল করব, রাষ্ট্র পরিবর্তন করব, মানুষের জীবন বদলে দেব, সেই লড়াই করতে হবে। আর সেই লড়াই করবার জন্য আমার রাজপথে গোলাগুলির মধ্যে তো লড়াই করবার দরকার নেই। কয়েকটা দিন এরকম মনে হয়েছে যে বোধহয় দেশটা অচল হয়ে যাবে যারা আন্দোলন করছে তাদের কারণে, তাদের দাবিতে। কিন্তু আমি এই সরকারকে ধন্যবাদ দেই, অল্প দিনের মধ্যেই যেটা একটা বড় সংকট হতে পারত, সেই সংকটকে তারা একভাবে সামাল দিয়েছেন। দেশটা বদলে যাচ্ছে, বদলে গেছে আমি বলবো না, হ্যাঁ বদলে গেছে। স্বৈরতন্ত্র ছিল, যেখানে কথা বলা যেত না, প্রাণ ভরে শ্বাস নেওয়া যেত না, চোখে চোখে তাকিয়ে প্রফুল্ল মুখে কথা বলা যেত না, তার পরিবর্তন হয়েছে। এখন আমরা কথা বলতে পারছি, এখন নিজেদের দাবি দেওয়া, অভাব অভিযোগ সম্পর্কে বলতে পারছি। ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। উনি বললেন, আপনাদের দাবিগুলোর যৌক্তিকতা আমরা বুঝি, কিন্তু আমরা তো এখনো ভালো করে বসিনি,
আমাদের বসতে দেন। এখনই যদি ঘেরাও করে রাখেন, কাজ করতে না দেন, তাহলে দাবিগুলো মানবই বা কিভাবে? আনসাররা যখন আন্দোলন করে শেষ পর্যন্ত সচিবালয়ের মধ্যে ঢুকে গেল, তখন উপদেষ্টা যারা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, সবাই বলেছেন আপনাদের দাবিগুলো তো যৌক্তিক। আমি বাংলাদেশের এই রকম কর্মচারীদের কথা জানি যাদের ব্যাপারে সরকার, এর আগের সরকার প্রজ্ঞাপন দিয়েছে 10 বছর তাদের বেতন না দিলেও পারা যাবে, অর্থাৎ বেতন দিতে তারা বাধ্য নয়। আমাদের দেশে চাকরিতে কত ধরনের বিভেদ আছে, কত ধরনের বৈষম্য আছে, সেই কথা বলতে গেলেও একটা লম্বা ডিকশনারির মতো হয়ে যাবে। কত যে অস্থায়ী নিয়োগ আছে, কত যে যখন তখন একজনকে কান ধরে টেনে বের করে দেওয়া যায়, তার বিরুদ্ধে কোনো আইনি সাপোর্ট পর্যন্ত নাই, এটা অজস্র। বেতন পর্যন্ত দেবার কোনো সিস্টেম নাই। পৌর কর্মচারীদের বেতন সরাসরি কোনো কোনো লোকাল গভর্নমেন্ট দেয় না, সেটা দেয় লোকাল গভর্নমেন্টের কর্তা, তিনি আবার টাকা আটকে রাখেন, তারপরে যারা যারা চাকরি করে তাদের কাছ থেকে ঘুষ দেন। এই পদ্ধতি চলেছে। পুরা ব্যবস্থাটা বদলাতে হবে। এই যে এত বড় লড়াই হলো, এই লড়াইকে যদি আমরা কেবল মনে করি যে এটা সরকার বদলের লড়াই, একটা সরকার যাবে, ভোট হবে, আর একটা সরকার আসবে এবং চলতে থাকবে, না। আমরা যারা রাজনৈতিক দলগুলো এই আন্দোলন শুরু থেকে গড়ে তোলবার চেষ্টা করেছি, মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি, কর্মসূচি পালন করেছি, তারা বলেছি আমরা কেবল সরকার বদলের আন্দোলন করছি না, আমরা দেশ বদলেরও আন্দোলন করছি। আমরা প্রশাসন